এই মুহূর্তে আপনাদের যে গরম খবরটা দিতে আসছে সেটা হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এটা ভেস্তে যাচ্ছে। এবং এটা ভেস্তে যাচ্ছে, এটা 7 তারিখের ভেতরেই আপনারা সবাই জানতে পারবেন। 6 তারিখ বা 7 তারিখে ডিক্লারেশন হয়ে যাবে যে এই নির্বাচন হবে না। এবং আজকে রাতে এখন পর্যন্ত যদি নাও জেনে থাকেন, আগামীকাল থেকে দেখবেন যে বিএনপি পিছু টান দিচ্ছে। কারণ বিভিন্ন জায়গায় বিএনপি পেচকিতে পড়ে গেছে, বিএনপি নির্বাচন বয়কটের চেষ্টা চলছে, বিএনপি বয়কট করেও দিতে পারে এবং করে দেওয়ার সম্ভাবনাই 80%। তাহলে থাকলো বাকি 2, জামাত আর এনসিপি, এই দুইটাকে দিয়ে নির্বাচন হবে না। এখন আপনারা বলতেন যে হঠাৎ কেন বিএনপি এখান থেকে, তার কারণ হচ্ছে যে আপনি দেখেন যে এই যে নির্বাচন নিয়ে মানে হা না ভোট নিয়ে সরকার যে প্রচার প্রচারণা, এটা হয় না। এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার বা কোনো ইন্টারিম গভর্নমেন্ট বা কোনো নিরপেক্ষ সরকার সে তো বলতে পারে না আপনি কোথায় ভোট দিবেন আর কোথায় ভোট দিবেন না, সেটা বলবে বিভিন্ন দলগুলো। সেটা না করে এখানে সরকার 14,000 কোটি টাকা ব্যয় করছে শুধুমাত্র হা না ভোটে হাকে জিতানোর জন্য, যেটা নিয়ে প্রথমে বেজে গেল যে পেস্কি। এবং বিএনপিকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে দেওয়া হচ্ছে, যার কারণে সম্ভবত গতকাল তারেক জিয়া কোনো এক জায়গায় হ্যাঁ ভোটের পক্ষে বলেছেন। কিন্তু হয়ারাজ যেখানে বিএনপির লোকজন, এই যে আমি যেখানে থাকি এখানে যে পোস্টাল ব্যালট গেছে সব না ভোট ছিল, সবাই না ভোট। এরপরও তারেককে দিয়ে এটা বলানো হয়েছে এবং তারেক জিয়া সম্ভবত বুঝে ফেলছে যে উনি হাতে বলুক আর নাতে বলুক, উনি ধানের শীষে দাঁড়াক আর যেখানেই দাঁড়াক বিএনপির কপালে মূলা ঝুলাই দিছে। মানে ওই যে গাধারে যেমন সামনে গাজর ঝুলাই দিয়া দৌড়ানো হয়, ওই রকম ঝুলাই দিছে, ওনারা ক্ষমতায় যেতে পারে না। এটা সম্ভবত বিএনপি বুঝে গেছে যদি সুবুদ্ধির উদয় হয়। আর এছাড়াও ইন্টারন্যাশনালি কিছু খেলাও চলছে এখন। যেমন দেখেন যে ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি, ওইদিকে ল্যাটিন আমেরিকার চুক্তি, এইদিকে আপনার কানাডার চুক্তি, ওইদিকে আবার চায়নার সাথে কানাডার চুক্তি, এগুলো সব মিলে জিও পলিটিক্সে একটা বিশাল গ্যাপ তৈরি হয়েছে বা শূন্যতা আছে, যেটা আমেরিকাকে কোণঠাসা করেছে। এখন আমেরিকা নিজেরাও এখন আবার ভারতের সাথে চুক্তি করার জন্য চাইতেছেন এবং এই চুক্তি হয়েও যাবে। তবে এই চুক্তি হওয়ার আগে ভারতের সেই ডোজ যে আমার আশপাশে, এটা আপনি এটা মনে করেন না যে ভারত বলছে যে বাংলাদেশে শেখ হাসিনাকে এনে বসো, না 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 না, ভারত বলছে যে আমার আশপাশের যে দেশগুলো আছে এগুলোতে অস্থিতিশীল পরিবেশ থাকলে আমার ক্ষতি, সুতরাং আমি চাই এখানে স্থিতিশীল পরিবেশ থাকুক, কোনো মৌলবাদীর উত্থান না হোক। আর এই মৌলবাদীর উত্থানটা এই মুহূর্তে কোথায়? বাংলাদেশে। সুতরাং এইটাকে ঘাট চাইপা ধরতে হবে। আর সবচেয়ে বড় কথা যে বিশ্বের অনেক নামি দামি হিউম্যান রাইটস সংস্থা, বেশ কিছু আপনার সংসদীয় সদস্য, যে ব্রিটেন, কানাডা, বেশ কিছু, মানে এটা হাইফাই অনেক লোক, সবাই ইনক্লুসিভ নির্বাচন। এবং আপনারা যেটা জানেন যে শেখ হাসিনা নিজেও বলেছে আমরা আমাদের সময় নির্বাচন খারাপ হতে পারে, শেখ হাসিনা এই কথাটা কিন্তু বলছে যে খারাপ হতে পারে, কিন্তু তাই বলে আমরা তো কাউকে নিষিদ্ধ করে ইলেকশন করে, তারা আসে নাই সেটা অন্য ব্যাপার। তারা আমাদের নিষিদ্ধ করে আমাদের এক্সাইট করে নির্বাচন করতেছে, এটা তো ইনক্লুসিভ হয় না। আমরা যেহেতু 40% লোক আমাদের পক্ষে। এদিকে জাতীয় পার্টিও দাঁড়িয়েছে, জাতীয় পার্টিও যে কোনো মুহূর্তে জাতীয় পার্টি টান দিবে, বয়কট করবে ইলেকশন। তাহলে বয়কট করবে ইলেকশন যদি জাতীয় পার্টি করে ফেলে, সাথে টুকটাক আরো কিছু লোকজন করে ফেলবে, থাকবে জামাত আর বিএনপি। সুতরাং বিএনপি জানে যে ওরাও এখানে করতে হবে। আপনার ঠিক 15ই ফেব্রুয়ারি ইলেকশনের মতোই হতে যাচ্ছে। তার মানে ইলেকশন হবে না 7 তারিখের ভিতরে, এই ইলেকশনটা বয়কট হবে বলে এই মুহূর্তে পর্যন্ত আমার কাছে গ্যারান্টেড নিউজ। এবং এই নিউজটা আমরা আগামী 2-4 দিনের ভিতরে আরো ভালোভাবে বুঝতে পারবো। বিজয়ী হোক, কারণ ওনারা গিয়ে তারেক রহমানকে অনেক রকম তেল ঘি দিয়েছেন, বাটার লাগিয়েছেন। এখন তারেক রহমানকে জিতাতে হলে প্রচুর ভোট দরকার। এখন বিএনপির ভোট কোথায় গেল? তাহলে বিএনপির ভোট বিএনপি পাচ্ছে না, সেগুলো চলে যাচ্ছে তার মানে জামাতের বাক্সে। তাহলে বিএনপি জিতবে কি করে? তাহলে বিএনপির কাছে যেতে হবে আওয়ামী লীগের ভোট। এটাই হিসেব করেছে তো, কারণ দেশের অর্ধেকের বেশি জনগণ হচ্ছে আওয়ামী লীগকে সমর্থন করে। তো দেশের অর্ধেকের বেশি জনগণ আওয়ামী লীগকে সমর্থন করে এবং তারা ভোট বর্জন করছে। ভোট বর্জন করবে, কিন্তু ভোট ধানের বাক্সে দিবে না, দাঁড়িপাল্লাও দিবে না। আওয়ামী সমর্থক আওয়ামী লীগের লোকজন ভোট বর্জন করছে।
কাজে প্রথম আলো আওয়ামী লীগ তো এখন আত্মগোপনে আছে বাংলাদেশে, একরকম কোন আওয়ামী লীগ চিনতে পারলেই, আওয়ামী লীগের ধারণা পেলেই তারপর হামলা করা হচ্ছে। সে ভোট দিতে যাবে কিভাবে? হ্যাঁ, তো সে তো ভোট দিতে যাবে না। তো যেহেতু ভোট দিতে যাবে না, তো ভোট বর্জন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো চেয়েছেন যে দেশের অর্ধেকের বেশি জনগণ ভোট দিতে যাবে না। তো যেহেতু যাবে না, তো আওয়ামী লীগকে যদি নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা থেকে আওয়ামী লীগকে নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হলো না, ব্যান করে দেওয়া হলো। তো তাহলে ধানের শীষে আওয়ামী লীগের ভোট যাবে। তো আওয়ামী লীগের ভোটটা এত গুরুত্বপূর্ণ কেন? আওয়ামী লীগ ছাড়া কোনো দলের কোনো গতি নেই ভোট ছাড়া। আওয়ামী লীগ ভোট দেবে না, ভোট বর্জন করেছে, সমর্থকরাও ভোট দিতে যাবে না। তাহলে কত পার্সেন্ট ধানের শীষ, কত পার্সেন্ট দাঁড়িপাল্লা, এনসিপি, তাদের জামানত বাজেয়াপ্ত হয় কিনা দেখেন। আপনি বলছেন আওয়ামী লীগ নির্বাচনে না থেকেও নির্বাচনটাকে নিয়ন্ত্রণ করছে। আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করার প্রয়োজন হচ্ছে না। আওয়ামী লীগ সবসময় প্রাসঙ্গিক হয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে হলে যতখানি শক্তিশালী হতে হবে, ততখানি শক্তিশালী তো তারা নয়। তারা যদি শক্তিশালী হতো তাহলে তারা ওই চ্যালেঞ্জটা গ্রহণ করত, যে ঠিক আছে আওয়ামী লীগও থাকবে নির্বাচনের মাঠে, দেখা যাক কি হয়। তো সেই ঝুঁকিটা তারা নেয়নি। এবং আওয়ামী লীগকে কেন ব্যান করেছে? যে আওয়ামী লীগ যদি মাঠে রাজনীতিটাও করে তাহলেও তারা টিকবে না। এবং তারা কি করছে? সবাইকে বলছে আসেন ভাই আসেন, মিলেমিশে থাকি, আওয়ামী লীগ আসতেছে, আমরা পরস্পর কাকে কি দিব না দিব সেসব ঘরের ভেতর হিসাব নিকাশ হবে, কিন্তু আওয়ামী লীগ চলে আসতেছে ভাই, আসেন আওয়ামী লীগ ঠেকায়। এটাই তো ওদের একটা কনস্পিরেসি চলছে এবং সেভাবেই তারা একত্রিত হয়েছিল 5ই আগস্টকে কেন্দ্র করে, জুলাইতে। এখনো তারা সেটা ভাবছে এবং আমরা কিন্তু স্পষ্ট করে বলি, এবং এই স্পষ্ট কথাটা শুধু আওয়ামী লীগের পক্ষ থেকে না, তারেক রহমানের জন্য, বিএনপির জন্য অত্যন্ত ব্যাড নিউজ। কারণ এত বড় একটা ট্র্যাপে উনি পড়েছেন যে উনাকে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতে হচ্ছে। আজকে ধানের শীষের বিএনপির লোকজনকে বিএনপির ভোট না চেয়ে হ্যাঁ ভোটের কথা বলতে হচ্ছে। তাহলে চাবিটা কোথায়, কে কাকে দিয়েছে? তারেক রহমান যে সমঝোতার ভিত্তিতে বাংলাদেশে এসেছেন, যাদের সাথে এই সমঝোতাটা করেছেন, সেখানে তার নিরাপত্তাটা যে কারণে দেয়া হচ্ছে, যেভাবে দেয়া হচ্ছে, সেই হিসেব নিকেশের মধ্যে হ্যাঁ ভোট হচ্ছে গিয়ে একটা বড় অঙ্ক। তো উনার যদি আওয়ামী লীগের ভোটের নিশ্চয়তা থাকতো তাহলে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করার সাহস, দুঃসাহস, দুর্ভাগ্য কোনোটাই হতো না। আপনি আজকে আবার জামাত বলেছে ঠেলায় পড়ে এখন হ্যাঁ ভোটের কথা বলছে। জামাত বলেছে, হ্যাঁ জামাত তো তাই বলবে। দেখেন, বিএনপির জন্য যে পদগুলো খোলা ছিল, জুলাই সনদে মুক্তিযুদ্ধের 1971 সালের সংবিধানের বিরুদ্ধে যাওয়া যে জুলাই সনদ, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আলী রিয়াজের চক্রান্ত, সেখানে বিএনপি চোখ বন্ধ করে না, চোখ খুলে সজ্ঞানে স্বইচ্ছায় যুক্ত হয়েছে। এখন নির্বাচনেও তারা যুক্ত হয়েছে। তারা কি বুঝতে পারছে না? হ্যাঁ ভোটটা হলে, যে কথা আমরা বলি যে কথা আমি জানি সে কথা সবাই জানে, এটাই সূত্র। তো হ্যাঁ ভোট হলে ইউনূস সাহেব কতখানি ক্ষমতাশালী হবে, হ্যাঁ ভোট হলে তারা যদি সংখ্যাগরিষ্ঠতাও পায় ধানের শীষ, উনি সরকার গঠন করতে পারবে না। এই সব কথা যদি আমি আপনি বুঝি, তাহলে বিএনপি কি বুঝতে পারছে না? বিএনপিও বুঝতে পারছে, কিন্তু বিএনপি তো কোথাও না কোথাও তার প্রাণ ভ্রমরা ইউনূস সাহেব বা জামাতের হাতে আটকে আছে। এখন ওই প্রাণ ভ্রমরা বাঁচাতে হলে তাকে ওই হ্যাঁ ভোটে যেতে হচ্ছে। বিএনপি যদি জনগণের উপর ভরসা করতো তাহলে ভোটটা পোস্টপন করতো, ভোটে অংশগ্রহণ করতো না। বিএনপি যদি নিজের ভোটারদের উপরে কনফিডেন্ট থাকতেন তাহলে বিএনপি হ্যাঁ ভোটের জন্য বলতে হতো না। আজকে দেখেন বিএনপি সব জায়গায় মার খাচ্ছে, বিএনপিকে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতে হচ্ছে। বিএনপি জানে হ্যাঁ ভোট আসলে বিএনপি তার সংখ্যাগরিষ্ঠতা নিয়েও সংসদে যেতে পারবে না, এবং এই সংখ্যাগরিষ্ঠতার হিসেব যতই হোক না কেন, রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী থাকবে, জনগণের কাছেও ক্ষমতা থাকবে না, প্রধানমন্ত্রী ক্ষমতাটা খর্ব হবে।
তো এইসব হিসেব নিকেশের মধ্যে বিএনপির সাহস কেন হচ্ছে না ভোটটাকে বর্জন করবার, ফিরে এসে জনগণের কাছে দাঁড়ানো? জনগণকে তো বলতেই পারে বিএনপি যে আমি এই জুলাই সনদকে সমর্থন করি না, আমি দাঁড়িপাল্লাকে ছেড়ে আসছি। এতদিন যে বা বিএনপি এবং জামাতের যুগলবন্দির কথা বলা হয়েছে, আমি সেখান থেকে ফিরে আসছি। সেটা তো জনগণের কাছে তো ফিরছে না। বিএনপি কি করে আশা করে বা কেউ কি করে হিসেব করে যে আওয়ামী লীগ অবলীলায় গিয়ে বিএনপিকে ভোট দেবে? প্রশ্নই আসে না। প্রথম আলো জরিপে আরো বলা হয়েছে যেটা তারেক রহমান দেশে ফেরার পর, খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির দিকে অনেক ভোটার যুক্ত হয়েছে নতুন করে, এবং যারা সিদ্ধান্তহীন ছিল তারা বিএনপির দিকে যুক্ত হয়েছে। প্লাস হচ্ছে এনসিপি কে আগে যারা ভোট দেওয়ার চিন্তা করেছিল তারাও কিন্তু বিএনপির পিছনে এসে যুক্ত হচ্ছে। এনসিপি জামাত তো একই জিনিস আসলে। যাহা ইউনূস তাহাই এনসিপি, তাহাই জামাত, তাহাই রাজাকার আলবদর আল শামস যুদ্ধপরাধী। এবং এদের সাথে বিএনপির যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা এখন একটা অভিমানের সেপারেশন পিরিয়ড যাচ্ছে। কারণ বিয়ে তো তারা আগেই করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীররা যখন বলেছিলেন জুলাই সনদ নিয়ে যে এটা মানি না, তো তখনই তো এরকম একটা ট্রল হচ্ছিল যে কবুল তো বলে ফেলেছেন, এখন হবে কি, এখন তালাক দিতে পারেন। তো সেটা তো করছেন ওনারা, সেপারেশন খেলছেন মাঝে মাঝে। তো ওরকম আর কি, দাম্পত্য কলহের মতো মান অভিমান চলে আবার মিশে যাচ্ছে। তবে যদি সিরিয়াসলি আমাকে বলতে বলেন, এনসিপির ভোট নিয়ে এনসিপির চিন্তা নেই, কারণ এনসিপির সাথে জামাত আছে, এনসিপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস স্বয়ং আছে, এবং এনসিপির সাথে সেই রাজাকার আল বদর আল শামস, লাল বদর সকলেই আছে। তাহলে বিএনপি কোথায় আছে? বিএনপির সাথেও একটা আতাত আছে। আতাত না থাকলে বিএনপি নির্বাচনে আসতো না। এখন এই আতাতের মধ্যে ভাগ বাটোয়ারায় কে কটা পাবে সেটা নিয়ে এক ধরনের বোঝাপড়ার সংকট হয়তো কখনো কখনো আমরা দেখছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার এটা মনে হয় যে এই সংকটের যে বিষয়গুলো দেখছি সেটা খুব বেশি গভীর নয়, তারা মিলে যাবে। বিএনপি জামাত এরা কখনোই আলাদা নয়, মুদ্রার এপিটার ওপিট। তো আওয়ামী লীগের যারা সমর্থক তারা এখন জানে যে জুলাইতে যে কনস্পিরেসিটা হয়েছে, যে মেটিকুলার চক্রান্ত, সেখানে বিএনপি অনেক বড় একটা অংশীদারিত্ব সেখানে ছিল। বিএনপি তাদের পার্টনার, জামাত তাদের পার্টনার, এনসিপি তাদের পার্টনার। তো যারা মিলে রাষ্ট্রকে ধ্বংস করেছেন, যাদের কারণে বিএনপির অনেক ছাত্রদল, যুবদল, অনেকের কারণে বহু আওয়ামী লীগ নেতাকর্মীর প্রাণ গেছে, অগ্নিসংযোগ, মব, অনেক কিছু গেছে। সবচেয়ে বড় যে কথাটি আমরা কোনোদিন ভুলবো না সেটি হচ্ছে তারেক ভাই দখল নিলাম ধানমন্ডি, তারেক ভাই কথা দিলাম ধানমন্ডি দখল নিলাম। এই যে ধানমন্ডি 32 তারা ভেঙেছে, অগ্রণী ভূমিকা রেখেছে। পেছনে ছিল ইন্ধন, অনেকের অনেক সহযোগিতাও ছিল জামাতের, ইউনূসের। তাতে কি, বঙ্গবন্ধুকে হত্যার সময় সামনে ছিল কেউ কেউ, পেছনে ছিল কেউ কেউ। তো নেপথ্যের কারিগর আর সামনের কারিগর একই তো অপরাধী। তো 75 সালেও যেমন বিএনপির, তখন বিএনপি হয়নি কিন্তু বিএনপির লোকজন তো ছিল, জিয়াউর রহমানের সম্পৃক্ততার কথা আছে। তো সেই জায়গায় তো ক্ষমাহীন। যখন তারেক রহমানদেরকে খুশি করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেব, যেটা তিনি নিজেও কখনো দাবি করেননি, তো তখন এই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিতে ওনাদের কোনো আপত্তি ছিল না। জুলাই সনদ যখন 72-এর সংবিধান ছুঁড়ে ফেলছে তখন আপত্তি নেই। 71-কে যখন মুছে ফেলছে তখন ওনাদের আপত্তি নেই। মুক্তিযোদ্ধাদের যখন সার্টিফিকেট বাতিল, সনদ বাতিল, মুক্তিযুদ্ধের স্থাপনা ধ্বংস হচ্ছে তখন আপত্তি নেই। কিন্তু ভোটের সময় ওনাদেরকে আওয়ামী লীগের লোকজনকে ভোট দেবে, এরকম দিবা স্বপ্ন একটু পরে ভেঙে যাবে, বিজ্ঞাপন বিরতিতেই ভেঙে যাবে। বিএনপির মিটিং এ তো আমরা প্রচুর মানুষ দেখছি, তারেক যেদিকে যাচ্ছে প্রচুর মানুষ হচ্ছে, কিন্তু এরা তো বিএনপিকে ভোট দেবে। মাথায় যদি ভোট দিত তবে আর চিন্তা কি। আমরা তো জামাতেরও অনেক লোকজনকে দেখি, তারাই কি আসলে সংখ্যায় কত পার্সেন্ট আপনিও জানেন, আমিও জানি।
তো এখন সবাই তো এক জায়গায় এসে সমাবেশ করছে। আপনি যখন 64 জেলায় 300 আসনের হিসেব করবেন, তখন তো ওটাকে ভাবতে হবে, তাই না? জামাত কিন্তু প্রচারণায় গিয়ে খোলস থেকে বেরিয়ে এসেছে, খোলসটা যেটা ছিল সেটা প্রকাশ পেয়ে গেছে। আল জাজিরার ইন্টারভিউতে বলেছে আল্লাহ পাক নারীকে প্রধানমন্ত্রী হওয়ার মতো করে তৈরি করেন নাই। তাদের নারী নেতৃত্ব কোনদিন কোন নারী জামাতের আমির হবে না, জামাতের প্রধানমন্ত্রী কোনদিন নারী হবেন না। না, ওটা তো ওরা তাদের নমিনেশনেই প্রকাশ করে দিয়েছে। আসলে আমি জামাতকে কিন্তু সত্যবাদী বলবো। 5ই অগস্ট থেকে জামাত তাদের যে চরিত্র সেটা একটু লুকায়নি। ইউনূস সাহেবও কিন্তু লুকাননি। ইউনূস সাহেব বলে দিয়েছে রিসেট বাটন, সবকিছু মুছে দেবে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে, এটা উনি ক্লিয়ার করেছেন। দেশ ধ্বংস করবেন, চুক্তি টুক্তি সব উনার মুখ থেকে বেরিয়েছে। এবং জামাতও প্রথম দিকে, আপনার মনে আছে কিনা, 4 বিয়ে করবার একটা নাটক, একটা টেস্ট কিন্তু বাংলাদেশের নারীদের উপর, সমাজের উপর হচ্ছিল। 4 বিয়ে করা কতটা ভালো, নারীদের সমবন্টন হবে, নারীদেরকে দেখতে পারবে, এটা তো চেষ্টা হয়েছে। তারপরে সেটা যখন জনগণ খুব বেশি একসেপ্ট করছিল না, নারীদের পোশাক আশাক নিয়ে কিন্তু তারা ফতোয়া দিচ্ছিল বাংলাদেশ ব্যাংকে, এবং নানাবিধ ভাবে নারীদের কর্মকাণ্ড, নারীদের অবস্থান সবকিছু কি কি হতে পারে এবং নারীদের উপরে কি জুলুম নির্যাতন হবে সেটার কিন্তু যা যা নমুনা আছে মোটামুটি দেখানো শেষ। এখন সেই দেখানোর পরিপ্রেক্ষিতে তারা দ্বিতীয় বিবাহ ক্ষেত্রে স্থির অনুমতি লাগবে না, এবং তাদের 276 জনের মধ্যে আমরা কিন্তু এখন পর্যন্ত জামাতে কোনো নারী প্রার্থী দেখিনি। তো সেই কারণে আমার মনে হয় যে জামাতের আমির সাহেব যা বলেছেন লুকানোর আর কোনো পথ নেই, এবং উনি খুব অশ্লীল ভাবে বলেছেন। আর জামাতের পক্ষ থেকে তো নারীদেরকে যা যা বলার, অশ্লীল অশ্লীল শব্দ, সেগুলো সব বলা শেষ। সেটা হাদি বলুক বা যে আরো যে কতগুলো ঢাকা ইউনিভার্সিটির ডাকসুট যে ছেলেপেলেরা বলেছে নারীদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে ধরেন এমন একটি শব্দ বলেছে যে শব্দটা আমার উচ্চারণ করার রুচি হবে না। তো এটি তো বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। এখন ধরেন আমাদের বাঁধন আপারা, রেহনুমা আপারা, গীতিয়ারা আপারা, আমাদের এই সকল আপারা যদি মনে করে থাকেন যে এই গালিগুলো আমাদেরকে দিয়েছে বা সাধারণ নারীদেরকে দিয়েছে, তাহলে একরকম। বেগম রোকেয়ার ছবিতে যে মেয়েটি কালিমা লেপন করে ভেবেছে যে সে ঠিক করেছে, এগুলো সব কিন্তু আসলে সামান্তাও একদিন একটা টক শোতে বলেছে যে নারীরা কি পোশাক করবে সেটা ওনাদের পক্ষ থেকে আসবে বিবৃতি। অর্থাৎ তারা লুকোছাপা করেনি, এবং যে ফাইনাল ট্যাগলাইন যেটা, সেটা ইন্টারভিউতে আমরা পেয়ে গেছি এখন। এবং কি কি ঘটেছে সেটা আমাদের চোখের সামনে আছে। এটি আওয়ামী লীগের পক্ষ থেকে দেয়া কোনো বিবৃতি নয়, সত্য ঘটনা। তাহলে বাংলাদেশের যে 50-এর অধিক % নারী ভোটার, বা বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, এখন সিদ্ধান্তটা তাদের হাতে যে আসলে ওনারা যা বলেছে তাই করবে এবং করেছে। এখন নারীদেরকে সিদ্ধান্ত নিতে হবে, নারীরা কি নিজেদেরকে জামাতের দেওয়া নির্দেশনায় চলবে, না সংবিধান নারীদেরকে যে সম্মানের জায়গা দিয়েছে, যেটা বঙ্গবন্ধু দিয়েছেন, বঙ্গবন্ধু কন্যা দিয়েছেন, রাষ্ট্র দিয়েছেন, সংবিধান দিয়েছেন, সেটি গ্রহণ করবে। তো এটি এখন জনগণের কাছে বিচারের ভার। আর আমাকে যদি আপনি বলেন যে একজন সমাজকর্মী, একজন সাংস্কৃতিক কর্মী বা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কি বক্তব্য, আমার বক্তব্য হচ্ছে যে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি তাদের। আমরা 71 সালের ইতিহাস পড়েই ছুঁড়ে ফেলেছি। কারণ যারা 71 সালে আমাদের মাকে, বোনকে ধর্ষণ করেছে, তাদের সাথে এক টেবিলে বসা যায় না। ধর্ষিতা আর ধর্ষণকারী এক পথে থাকতে পারে না। এখন আমাদের বাংলার আধুনিক নারীরা এই মুহূর্তে যারা সংস্কার চেয়ে যারা রাজপথে নেমেছিল, তারা এখন বুঝতে পারছে না কিসের সম্মান চায়। তারা ভাবছে এই কথাগুলোতে আমাদের সম্মানহানি হয়েছে, তাদের সম্মানহানি হয়নি। তো যেদিন তারা বুঝবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সকল নারীকে যে শব্দটি বলেছে, প্রক্ষেপণ করেছে, হাদি যে কথাগুলো বলেছিল, সেগুলো আসলে রোকেয়া প্রাচীকেও যেমন বলেছে, তেমনি সেই সংস্কারপন্থী নারীদেরকেও বলেছে, ওটা রেজওয়ানাকেও বলেছে, ওটা শারমিন মুর্শিদকেও বলেছে, ওটাও ডক্টর মোহাম্মদ ইউনূসের কন্যাদেরকেও বলেছে। এখন
আমাদের বাংলাদেশের জনগণ সেই সিদ্ধান্তের জবাব দেওয়ার সময় এই ভোট বর্জন করে। এছাড়া তো আর কিছু বলার নেই, কারণ আপনি তো আর কত লিখবেন আর কত বলবেন, বিচার ব্যবস্থা তো তাদের হাতে, তাই না? আমি আপনি আপনি যে শব্দটা উচ্চারণ করতে চাননি সেই শব্দটা স্লোগান আকারে উল্লেখ করে একজন বলার চেষ্টা করেছেন, বুঝে নেব হিস্সা। কি বলবেন তাদেরকে আমি এটা বলবো যে তারা আসলে যে হিস্সার কথা বলছে, যদি এটাকে আপনি মানে খুব ব্যবচ্ছেদ করি শব্দটাকে, উনি ওই গোত্রের নারী হয়ে হিস্সা বুঝতে চান, মানে খদ্দেরের কাছ থেকে উনি টাকা হিস্সা বুঝতে চান, সেটি উনার জন্য অনেক বড় আন্দোলন বা সম্মানের, নাকি আমি বাংলাদেশের একজন নারী, সংবিধান আমাকে এখানে গৌরবান্বিত করেছে, আমাকে শক্তিশালী করেছে, ইসলাম ধর্মের কথাও যদি আসে, ইসলাম ধর্ম আমাকে শক্তিশালী করেছে, সম্মানিত করেছে, তাহলে আমি বলবো যে বা যারা এই শব্দ প্রক্ষেপণ করে হিস্সা বোঝার সিদ্ধান্ত নিচ্ছে, ওই নারীরাও এই দ্বিচারিতার অংশ, এবং এই নারীরাও এই ষড়যন্ত্রের অংশ। কারণ আপনি দেখবেন অনেক অপকর্মের পেছনে নারীরাও থাকে, এবং বাংলাদেশের অপকর্মের পেছনে, ধ্বংসের অপকর্মের পেছনে এই নারীরাও রয়েছে। উনি হিস্সা কিভাবে বুঝে নেওয়ার কথা বলেন? আমি তো ওদের কাছ থেকে হিস্সা বুঝবো না। আমার হিস্সা জামাত ইউনূস দেওয়ার কেউ না, আমার হিস্সা সংবিধান আমাকে দিয়ে গেছে, এবং সেটি আমি একজন সম্মানিত মানবিক মানুষ, সম্মানিত নারী, একজন মা, সেই জায়গায় থেকে আমার হিস্সা তো সে দেবে না। মানে আমাকে কেউ বলবে এরকম একটি শব্দ, আমি তার পাল্টা স্লোগান দিব ওইটা দিয়ে, তার মানে হচ্ছে আমি এটা মেনে নিচ্ছি। যারা বলছে তারা এর অংশ। আমি বলবো বাংলাদেশের নারীদের জন্য আপনার অনুষ্ঠানের মধ্য দিয়ে, যে সংবিধান বাংলাদেশের নারীদেরকে অপরিসীম সম্মান দিয়েছে, শক্তি দিয়েছে, অধিকার দিয়েছে, এটা কোনো সুযোগ নয়, কারো দেয়া দান নয়। এই সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আর এই সংবিধানের অধিকার দেওয়ার জন্য 30 লাখ শহীদ রক্ত দিয়েছেন, 3 লাখ মা সম্ভ্রম দিয়েছেন, তবেই আমি এই অধিকারটা এবং এই সম্ভ্রমটা পেয়েছি। কিন্তু আমার সম্ভ্রম আজকে যারা খর্ব করছে, তাদের বিরুদ্ধে আমার স্লোগান হবে বর্জন, বর্জন, বর্জন। লক্ষ্য করবেন এই গ্রুপটা জন শিরিনকের নারী পক্ষেরও কিন্তু এক সময় স্লোগান ছিল আমার দেহ আমার অধিকার। একই গ্রুপ কিন্তু এটা, এই গ্রুপটাই কিন্তু জুলাই আন্দোলনের পক্ষে ছিল। কিন্তু দেখেন, আমি কিন্তু নারী হিসেবে ভীষণ গর্বিত বোধ করি। আমি কখনো মনে করি না যে আমি পুরুষের সমান। আমি মনে করি আমি মানুষ হিসেবে অন্য যে কোনো মানুষের সাথে আমার প্রতিদ্বন্দ্বিতায় আমি সমান অধিকার আছে আমার, এবং নারী হিসেবে আমি কিন্তু একটা বাড়তি শক্তি আমার আছে। কারণ একজন নারী সন্তান জন্ম দেওয়ার জন্য তার যে শক্তির প্রয়োজন, তার যে মানসিক ধৈর্যের প্রয়োজন, তার যে শারীরিক সহ্য ক্ষমতার প্রয়োজন, সেটি 100 পুরুষকে যদি সেটা পাশাপাশি করা হয়, পারবে না। একটা নারী একটা সন্তান জন্ম দিতে যতখানি ব্যথা সহ্য করতে পারে, পৃথিবীর 100 পুরুষ কেন 1000 পুরুষও সে ব্যথার কাছাকাছি দাঁড়াতে পারবে না। আমি সেই কারণে মনে করি নারী হিসাবে আমি অনেক বেশি মানে অগ্রণী জায়গায় দাঁড়ানো। আর আমার দেহ আমার অধিকার বলার প্রয়োজন নেই তো। আমি যদি মনে করি আমি একজন মানুষ হিসেবে এই পৃথিবীতে আমার অধিকার নেই, আমি একজন অন্যদের মতোই আমি একটা মানুষ, তাহলে তো আমার দেহকে আলাদা করে তুলবার প্রয়োজন নেই। দেহ কেন আলাদা হবে? আমি মানুষটাই হচ্ছে পূর্ণাঙ্গ একটি শক্তি। তো সেই পূর্ণাঙ্গ শক্তির মধ্যে আমার দেহের আলাদা ব্যাখ্যার তো প্রয়োজন নেই। কিন্তু আমার গর্বের জায়গাটি যে ওই যে বললাম যে আমি মা, আমার এগুলো হচ্ছে বাড়তি অলংকার, বাড়তি শক্তি। আমি মা হতে পারি, আমি প্রেমিকা হতে পারি, আমি বোন হতে পারি, আমি যোদ্ধাও হতে পারছি। এগুলো হচ্ছে আমার বাড়তি শক্তির জায়গা। এক্সট্রা কারিকুলাম বলি না আমরা, সিভিতে লিখি, এগুলো হচ্ছে এক্সট্রা কারিকুলাম যেটা পুরুষের নেই। তো কাজে আমার দেহ আমার অধিকার বলবো কেন? আমি যে পৃথিবীতে জন্মেছি এটাই আমার অধিকারের জায়গা। আমি এখানে তো অধিকার চর্চা করার অনেক সুযোগ রয়েছে। আইন বলেন, ধর্ম বলেন,
এবং সংবিধান বলেন, সেখানে তো আমার পূর্ণাঙ্গ অধিকার আছে। তো কাজেই আমি যখন মানুষ হিসেবে ক্লেম করতে পারি সম্পূর্ণটা, সেখানে আমার শরীরের কথা আমার বলবার আমি মনে করি না। তার মানে আমি আর সমান অধিকারের কথাটারও প্রয়োজন নেই। দেখেন, আমি কিন্তু মেয়ে হিসাবে যদি বলি যে মেয়ে ডিরেক্টর, মেয়ে, আমি কিন্তু কখনো এভাবে ভাবি না। আমি অভিনয় করেছি, অভিনেতার যে কম্পিটিশন সেটা থাকবে। একজন পরিচালক হিসেবে সকল পরিচালকের কিন্তু চ্যালেঞ্জটা সমান, একজন বিজনেসম্যানের সকল বিজনেসম্যানের মতো চ্যালেঞ্জটা সমান। তো এগুলো হচ্ছে গিয়ে যে আমরা তখন এগুলো বলবো যখন কোথাও আমাদের আদর্শিক জায়গায় দ্বিধা আছে, বা আদর্শিক জায়গায় অন্য কেউ বিচরণ করে, অন্য কারো শব্দ আমাদের ভেতর আমাদেরকে শাসন করে। আমি যদি আমার শাসনে আমার ধর্ম আমি পালন করব, সে যে ধর্ম হোক, আমার ধর্ম তো আমাকে সে স্বাধীনতা দিয়েছে, আমার সংবিধান দিয়েছে, তাহলে আমার তো প্রয়োজন নেই কাউকে কিছু বলার, কারণ রাষ্ট্রের কাছে তো আমার সে সংবিধান, সে অধিকার দেয়াই আছে। এবং এই যে আপনি শব্দটা বললেন, তাদের দেহ, এবং তারাই আজকে বলছে আমি অমুক, আমার হিস্সা আমি বুঝে নেব। না, আমার হিস্সা আমি তার কাছ থেকে, যে বলেছে আমাকে, তার থেকে বোঝার কিছু নেই। বরং আমি তাকে শাস্তির কথা বলবো, যে সে আমাকে কেন সম্বোধন করবে এ করে। সে এই সম্বোধন করতে পারে না, তাহলে তাকে কি আমাদের নারীরা বলবে তুই খদ্দের? তা তো নয়। ভোটের মাঠে নারীদের কিভাবে দেখছেন আপনি, যে যারা যাচ্ছে ক্যাম্পেইনে, তাদের পোশাক, তাদের অ্যাপ্রোচ, বেস্ট টিকেট? দেখেন, বিএনপিতে মাত্র 9 জনকে নমিনেশন দিয়েছে, কোথাও না কোথাও তারাও আটকে আছে সেখানে। আমরা কিন্তু বিএনপিতে এর আগে, অন্যান্য সময় বিএনপির আগের যে রাজনৈতিক নির্বাচনের ইতিহাসে কিন্তু বিএনপির এরকম দীন অবস্থা আমরা দেখিনি। এটাকে আমি দীনহীন বলবো। যখন বেগম খালেদা জিয়া ছিলেন, যেভাবেই হোক না কেন, নারীদের এইরকম অবস্থা ছিল না। আজকে 9 জন নারী, এবং সেখানেও যেমন অবস্থা, নারীরা যেন মনে হচ্ছে পেছনে, নেপথ্যে নেই, কোথাও নেই। এটা ওয়ান ম্যান শো ক্যাম্পেইন হচ্ছে বিএনপিতে তারেক রহমানকে ঘিরে। আচ্ছা, বুঝলাম সেটা বিএনপিতে ওয়ান ম্যান শো, কিন্তু জামাতে কি হচ্ছে? জামাতে যে সকল মেয়েরা আসছে, এসে বোরখা পরা হুজুর সাহেবকে জড়ায় ধরলেন, তাতে কোনো সমস্যা নেই, ওনাকে জাপটে ধরলে কোনো সমস্যা নেই। তো এবং মেয়েরা যেভাবে কথা বলছেন, একজন সাম মমতাজ, তিনি টকশোতে বলেছেন যে মেয়েরা হচ্ছে ট্রফি, এখন হচ্ছে মেয়েরা ট্রফি, কাজেই মেয়েদেরকে আরো তৈরি হতে হবে নির্বাচন করবার জন্য। এখন আমি তাকে দোষ দেই না, তিনি হয়তো কারো ট্রফি, আবার আরেকজন হয়তো কারো ফুল, গোলাপ ফুল, কারো কেউ গোলাপ ফুল হয়ে আছেন, কেউ ট্রফি হয়ে আছেন। কাজে উনি এভাবে দেখছেন, উনার জামাতের নেতাদেরকে খুশি করে উনি হয়তো ট্রফি হয়েছেন, উনি ভাবছেন যে এই খুশির মধ্য দিয়ে উনি জীবনে কিছু লাভ করবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে কোরআন শরীফে কোথাও লেখা আছে জামাতের লোকজনকে খুশি করলে, ট্রফি হলে আল্লাহ খুশি থাকবেন? কোথাও লেখা নেই। বরং ওখানে লেখা আছে, তোমার যদি লেখাপড়া করতে তুমি চীনেও যাও, ওখানে নারীর অধিকার লেখা আছে। এখন আমাদের যে মেয়েরা যেভাবে অবগুণ্ঠনে থেকে, আমার অবগুণ্ঠন নিয়ে কোনো আপত্তি নেই, সে কিভাবে, আমার মাও বোরখা পরেন, অনেকেই বোরখা পরেন, আমাদের আগে মা খালাদের দেখেছি, কিন্তু সেটা আসলে সেই অবগুণ্ঠনটা কোন ফিলসফিতে, যে হ্যাঁ ঘরেই থাকতে হবে, অবরোধ বাসিনী। আপনার বোরখাটা হচ্ছে যে ঠিক আছে আমি পোশাক হিসেবে এটি পড়ছি, বা আচ্ছা আমি মনে করছি যেটা আমি পরবো, কিন্তু অবরোধ বাসিনীর সাইকোলজি থেকে উনি পড়ছেন ট্রফি হওয়ার জন্য। এই ট্রফিতে যেটা হচ্ছে, ওনারা প্রজেক্ট করছেন যে বাংলাদেশের নারীরা এরকম, কিন্তু আমি আপনাকে বাড়ি ভাই নিশ্চিত করছি এর সংখ্যা খুবই কম। ওদের প্রজেকশন হাই, ওদের প্রেজেন্টেশন হাই, সারা বিশ্ব দেখছে বাংলাদেশের মেয়েরা এখন অবরোধ বাসিনী, বোরখায় অবকুণ্ঠিত, তারা বাংলাদেশের মেয়েরা ট্রফি, বাংলাদেশের মেয়েরা ওই শব্দটি, বাংলাদেশের মেয়েদের অবস্থা এখন এই। তো পৃথিবীতে একটা দেশের ভাবমূর্তি কিন্তু নারীদেরকে দিয়ে বোঝা যায় সে দেশটি সভ্য কি অসভ্য। আপনি তো সভ্য দেশে বসবাস করেন, আপনি জানেন
যে পৃথিবীর কোন একটা দেশকে তখনই সভ্য বলা হয় যখন সে দেশের মেয়েরা খুব মাথা উঁচু করে পথে হাঁটতে পারে, কথাটা বলতে পারে। তো আমরা একটা অসভ্য দেশে পরিণত হয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়েরা কিন্তু মাথা উঁচু করে বিদেশে গান করেন, বিভিন্ন প্রফেশনে আছেন, কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলার অন্য পিতার কন্যাদেরকে অবরোধ বাসিনী করবার ক্ষেত্রে একক অনন্য ভূমিকা পালন করলেন। আমি জামাতকে এককভাবে দোষ দিতে চাই না। এই জামাতকে পুনর্বাসিত শক্তিশালী এবং ছায়া সরকার এবং ভবিষ্যতে আরো বড় সরকারে নিয়ে আসবার পুরো পরিকল্পনাটা নায়কিত, এর নেপথ্যের সেই ভিলেন নায়কিত আমাদের ইউনূস। তো আমাদের নারীদেরকে অবরোধ বাসিনী করবার জন্য ইতিহাস তাকে ক্ষমা করবে না, আমরা নারীরাও তাকে ক্ষমা করব না। সময় সুযোগের অপেক্ষায় আছি। এরা কিন্তু একটা কথা আবার বলতে শুরু করেছে, সবাই মিলে বাংলাদেশ সুদূর ভবিষ্যতে আর কোন নারী প্রধানমন্ত্রী পাচ্ছে না। হ্যাঁ, নারী প্রধানমন্ত্রীর তো সে উচ্চারণ করে বলেছে বঙ্গবন্ধু কন্যাকে কেন্দ্র করে। আপনি দেখবেন যে বাংলাদেশের মেয়েরা অন্য কোথাও থাকবে না। দেখেন 24 লাখ নারী শ্রমিক যে কাজ করছে না, বেকার হয়েছে, ওটাতে এর প্রথম ধাপ ছিল। প্রথম ধাপে আপনি মেয়েদের, কর্মজীবী মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া হলো, ধীরে ধীরে বিভিন্ন জায়গা থেকে নারী কোটা চলে গেল, নারীদের অবস্থান ছোট হতে থাকলো, এবং সেখানে অবরোধ বাসিনীরা সামনে আসলো যারা নিজেদেরকে মনে করেন ট্রফি। তো তারা তো বঙ্গবন্ধু কন্যাকে আর আসতে দেবেন, এটা তো আগেও বলেছে, এখনো বলছে, এবং ভবিষ্যতে আমরা মেয়েরা কোথাও দাঁড়াতে পারবো না। এখন নারী শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নারী শিক্ষকরা আছেন, আমাদের যে অভিনেত্রীরা আছেন, তারা কি হালাল শিক্ষক, হালাল অভিনেত্রী হবেন, হালাল অভিনয় করবেন, হালাল সিনেমা করবেন কিনা আমি ঠিক জানি না। এতে খুশি আছেন কিনা আমাদের নারীরা। আবার আওয়ামী লীগের নির্বাচন নিয়ে আসি, যে আপনারা প্রচারণা চালাচ্ছেন ফেসবুকে, সবার প্রোফাইলে নিয়ে আসছেন নো ভোট, নো ভোট, নো ভোট। প্র্যাকটিক্যালি আওয়ামী লীগের সারা দেশে এত নেতা কর্মী, তাদেরকে ভোট দিতে যাবে না, এটার গ্যারান্টিটা কি? বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর। দেখেন, যে দেশে গত 2 বছর 5 আগস্ট 2024 থেকে একটা দেশের পুলিশ বাহিনী নিরাপদ থাকতে পারেনি, কারাগার নিরাপদ থাকতে পারেনি, তো যেখান থেকে লুটপাট ভাঙচুর হয়েছে, সেই দেশে আওয়ামী লীগের কোনো একটা পাড়া মহল্লার 21 নম্বর সদস্য যে 70 জন কমিটির মধ্যে, মানে 170 নম্বরের ছেলেটিও তারও পায়ের নখ, তাকে ধরে মপ করে পায়ের নখে সূচ ফুটিয়ে দিচ্ছে। তারপর যখন সে সেন্সলেস হয়ে গেছে, দেখেছে যে ভেবেছে মারা গেছে বা কিছু, ওর চলে গেছে, তো কেউ তো রেহাই পাচ্ছে না। তো সেখানে আপনার এই প্রশ্নটা খুবই যৌক্তিক যে তাহলে কি করে হবে। তো কিন্তু হবে, কিছু জিনিসের কোনো ব্যাখ্যা হয় না। এখন ধরেন অনেকে বলে যে আওয়ামী লীগের নেতারা কিছুই করছে না, এটা প্রচুর শুনি আমরা। যারা বিদেশে আছে তারা তো আরো করছে না, এরকম একটা ব্যাপার স্যাপার, মানে নেগেটিভ কথা অনেক আছে। আবার যারা কাজ করছে তাদেরকে নিয়েও নেগেটিভ কথা আছে। তো এটা হয় কি, আমরা সরাসরি যে জামাত, আমরা তাকে চিনি, সরাসরি ইউনূস বাহিনীকে চিনি, সরাসরি রাজাকারকে চিনি, সরাসরি আল বদর, আল শামস, লাল বদরকে চিনি, কিন্তু এর মাঝখানে একটা ব্রাউন বদর আছে। সাদা আর কালোর মাঝখানে একটা ব্রাউন বদর তৈরি হচ্ছে, যাদের একমাত্র কাজ হচ্ছে, তারা কিন্তু কোনোদিন আওয়ামী লীগের সদস্য বা কোনো কিছু ছিল না, কিন্তু আবার কেউ কেউ আছে যে তাদের হয়তো একটা পূর্বপুরুষ আওয়ামী লীগ ছিল, তারা মনে করে যে তারা মায়ের পেট থেকে আওয়ামী লীগার হয়েছে, তারাই আওয়ামী লীগটাকে বোঝে, তারা ছাড়া আর কেউ আওয়ামী লীগার না। তাদের যদি কালকে সকালবেলা মনে হয় যে বাড়ি ভাইকে তো টেনে নামানো দরকার, অনেক ভিউ হচ্ছে বাড়ি ভাইয়ের, কাজেই বাড়ি ভাইয়ের কি কি অপরাধ আছে সেটাও বের হয়ে যাবে, এবং তারা মনে করছে এটা না করলে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে, আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে, অ্যাজ ইফ তারা আওয়ামী লীগের এজেন্সিটা তাদের কাছে এখন। তো ওরাই এরকম বলে যে কিছুই হচ্ছে না, কিছু হবে না। দেখেন, কিছু হচ্ছে না এটা বলাও যেমন হাস্যকর, কিছু হবে এটাও আমি আপনি বলতে পারি না।
তাহলে মুক্তিযুদ্ধের সময় 25শে মার্চের পর 16ই ডিসেম্বর আসবে, তখন কি কেউ বলতে পেরেছিল? আপনার মনে পড়ে কারো কাছ থেকে শুনেছিলেন যে তারা প্রেডিক্ট করতে পেরেছিল যে ডিসেম্বরের মধ্যে স্বাধীন হয়ে যাবে দেশ? আমার বাবা এবং 2 চাচা মুক্তিযোদ্ধা ছিলেন, কাজে আমার এইসব আলোচনা অনেক করার সুযোগ। আমার 2 চাচা এখন পর্যন্ত আল্লাহর রহমতে বেঁচে আছেন। তো কখনোই কিন্তু তারাও ভাবেনি যে দেশটা অমুক দিন স্বাধীন হয়ে যাবে। তারাও ভেবেছিল কবে স্বাধীন হবে, কবে হবে, কবে হবে, এই যে একটা কবে হবে এরকম কিন্তু তাদেরও ছিল। আমরা এখন সেই পিরিয়ডটা পার হচ্ছি, আমরাও জানি না আসলে কবে কি কখন কিভাবে হবে, আর জানলেও তো বলার কথা না। এখন আমি মনে করি যে এরকম একটা সময়ে ওই জামাতদের বা ধানের শীষ, দাঁড়িপাল্লা, ইউনূস, হ্যাঁ ভোট না ভোট, গণভোট, নির্বাচনকেই আসলে কটাক্ষ করা, বর্জন করার ডাক দেওয়া উচিত, অন্য কিছু না। কিন্তু যে ওই ব্রাউন গ্রুপটা এটা করছে, আমি আপনাকে বলবো যে ভোট বর্জন কি শুধু আওয়ামী লীগের দায়িত্ব? শুধু কি রোকেয়া প্রাচী, শুধু কি বঙ্গবন্ধু কন্যার দায়িত্ব? বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব জয় ওনার দায়িত্ব? বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা ওনার দায়িত্ব? বা আওয়ামী লীগের সেক্রেটারি যারা আছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, সাংগঠনিক সম্পাদক, তাদের দায়িত্ব? বা আওয়ামী লীগের যে 300 এমপি ছিল, ধরে নিচ্ছি সবাই খারাপ, মন্ত্রীরা সবাই খারাপ, ওকে, আওয়ামী লীগের এই 5000 লোক অনেক খারাপ, তো তাহলে মানে বাংলাদেশের ভোট বর্জনটা কার দায়িত্ব? শুধুই কি আওয়ামী লীগের? বাংলাদেশটা যদি না বাঁচে তাহলে কি অন্যদের ক্ষতি হবে না? এই যে নারীদেরকে ওই খারাপ শব্দটা বলেছে, সেই নারীর কি সবাই আওয়ামী লীগের? আওয়ামী লীগ তো মার যা খাওয়ার খেয়ে ফেলেছে বাড়ি ভাই। আমরা মার ধর যা খাওয়ার মামলা হয়ে গেছে, হয়তো ধরে নিলাম আরো 1 লক্ষ মানুষের উপরে যাবে, কিন্তু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের শিল্পী, বাংলাদেশের সঙ্গীত গীতিকার, সুরকার, নাট্যকার, অভিনেতা, তাদের কিছু যায় আসবে না ভোট বর্জন না করলে? এই হ্যাঁ ভোট পাশ হলে, জামাত চলে আসলে, ইউনূস আবারও প্রেসিডেন্ট হলে তাদের কোনো ক্ষতি হবে না? তো তাদের, এটা কিন্তু তাদেরও দায়িত্ব। সব দায়িত্ব আওয়ামী লীগের কেন? আমরা একটা গ্রুপ খুব বললো আওয়ামী লীগ খারাপ খারাপ খারাপ, অনেক খারাপ, বঙ্গবন্ধু কন্যা খারাপ, আওয়ামী লীগের নেতারা খারাপ, সবাই খারাপ, এটা বলতে বলতে শেষ করে দিল। এত খারাপ মানুষরাই সব করবে? খারাপ মানুষ ছাড়া চলছে না। এখন বলছে যে আওয়ামী লীগের নেতারা নামলে আমরাও নামবো, বঙ্গবন্ধু কন্যা আসলে সবাই রাস্তায় নামবে, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সবাই আবার বাংলাদেশকে মুক্ত করবে। তো আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সেই কাজটা করছে, কিন্তু দায় দায়িত্ব সাধারণ জনগণ, আমাদের সকলের। সেই হারিয়ে যাওয়া মাস্টার মাইন্ড মাহফুজ ভারতীয় একটা পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছেন। সেখানে উনি বলেছেন আওয়ামী লীগ এবং জামাত মুদ্রার একটি টুকরি, এরা যে কোনো সময় এক হয়ে যেতে পারে। আর হচ্ছে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন কেউ যদি আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তা করেন দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কি আশা করেন সামনে? আমি আসিফ মোহাম্মদ যে সজীব ভুঁইয়া, তার ব্যাপারে কিন্তু আমি অবাক হইনি, কারণ সেই তো বলেছিল 5 তারিখে তারা সফল না হলে সশস্ত্র সংগ্রামে তারা যেত, এবং সেই সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি তখনও যেমন ছিল এখনো তাদের আছে, সেটা আপনিও জানেন, আমিও জানি। তারা যেভাবে অস্ত্র টস্ত্র সব তাদের কাছে, লুট হওয়া অস্ত্র আরো বাইরে থেকে এসছে, জঙ্গিদেরকে প্রশিক্ষণ দেয়া, কাজে এবার তারা সেই প্রস্তুতিও নিয়ে রেখেছে। আর এবার তো রাষ্ট্র সবকিছুই তাদের হাতে। এটা বলার কারণ হচ্ছে যে এখন আওয়ামী লীগকে ভয় পায় ওটা। আর মাহফুজ যে মাস্টার মাইন্ড, তার কথা বলার বড় কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে সম্পর্কে এরকম একটা কথা বলে যে বাংলাদেশ আওয়ামী লীগ জামাতের মতোই, এটা বলে সে হয়তো আওয়ামী লীগকে একটুখানি মাইনাসের দিকে নেওয়ার চিন্তা করেছে, বা তার নিরপেক্ষতার কথা প্রমাণ করার চেষ্টা করেছে। কিন্তু আপনি, আমি, আমরা সকলেই জানি মাহফুজ হচ্ছে একেবারেই জামাত শিবিরের কোর একজন ব্যক্তি। জামাত শিবির নানান অ্যাঙ্গেলে খেলছে। কেউ মনে করেন নারীদেরকে মা বানাচ্ছে, কেউ নারীদেরকে
অন্য কিছু বানাচ্ছে, কেউ আবার আওয়ামী লীগকে মানে এরকম বলছে, এক একজনের এক এক দিকের খেলা। তো মাহফুজ মাস্টার মাইন্ড হিসেবে তার এই অ্যাঙ্গেলের খেলাটায় আহ, এটার একটা অন্যরকম কারণ আছে। আমি মনে করি যে সে নিজেকে জামাতের বাইরে নিরপেক্ষ একজন প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু এটা কি সেই প্রচারণাকে টার্গেট করে বলা, যে প্রচারণা ছিল তারেক রহমান এমন একটি শর্তে দেশে এসেছেন তিনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন? এটা বলা হয়, কিন্তু আপনার কি মনে হয় যে তারেক রহমান সাহেব 21 আগস্ট গ্রেনেড হামলার সাথে সম্পৃক্ত ছিলেন, তিনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন? 5 আগস্ট থেকে বিএনপির রাজনৈতিক দলের লোকজন যে পরিমাণ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আক্রমণ করেছে, মব করেছে, দখলবাজি করেছে, ধানমন্ডি 32 গুড়িয়ে দিয়েছে, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের এত খারাপ অবস্থা হয়েছে। আসলে এগুলো সবই হচ্ছে তাদেরই খেলা, তারা নানান অ্যাঙ্গেলে খেলছে, যেটা সেক্ষেত্রে তো সর্বশেষ ইন্টারভিউতে একজন আশা প্রকাশ করেছেন নির্বাচিত সরকার যখন দেশে আসবে তখন একটা পরিস্থিতি তৈরি হতে পারে। দেখেন, নির্বাচিত সরকার আসলে দেশে রাজনৈতিক চর্চা বা গণতান্ত্রিক যে চর্চা সেটি আসতে হবে, এটাই তো নির্বাচিত সরকারের প্রধানতম শর্ত। একটা নির্বাচিত সরকার যখন দেশে থাকবে তখন দেশে গণতান্ত্রিক চর্চা থাকবে, এটাই তো প্রথম এক্সপেকটেশন হবে। তো সেই জন্য সেটা তো একটা প্রধান হিসাব যে যদি প্রকৃত অর্থেই সুষ্ঠু একটি নির্বাচন হয় সেটি ভাবতেই পারে কেউ। কিন্তু আমি মনে করি না যে এখন নির্বাচন যেভাবে হচ্ছে, মানে ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না, এবং সেখানে আওয়ামী লীগকে কেন আপনি বাইরে রাখবেন, তাই না? আওয়ামী লীগকে বাইরে রাখার মানেটা কি? আর নির্বাচনের পরে তো আলী রিয়াজ সাহেব তো যা বলার বলে দিয়েছে, 180 দিন গণপরিষদে বসে থেকে রাষ্ট্রপতির ক্ষমতা দেখবে, জুলাই সনদের ক্ষমতা দেখবে তারা। তো তাহলে বাংলাদেশটা তো আসলে নির্বাচনের নামে যে প্রহসন হচ্ছে, ভাওতাবাজি হচ্ছে, সেই ভাওতাবাজির মধ্যে দিয়ে আওয়ামী লীগকে মানে এটা তো সেই সভ্য দেশ আর নেই যে যেখানে সবাই নির্বাচন করতে পারবে। দেখেন, বিএনপি কিন্তু আমরা কোনোদিন নির্বাচন থেকে বাদ দেইনি, ওরা অংশগ্রহণ করেনি। আওয়ামী লীগ কি কাউকে ব্যান করেছে? নির্বাচন করতে পারবে না, রাজনীতি করতে পারবে না। এখন আওয়ামী লীগকে কেন করা হয়েছে? তার কিন্তু ভয় পায় যে আওয়ামী লীগ যদি রাজপথে থাকে তাহলেও ভয়, আওয়ামী লীগ দেশে থাকলেও ভয়। আমাদের চেয়ে বেশি দুশ্চিন্তায় তারা আছে। এটা আমি আরো অনেকবার বলেছি, এখনো বলছি যে আমরা যতটা দুশ্চিন্তায় আছি, আমাদের চেয়ে বেশি দুশ্চিন্তায় তারা আমাদেরকে নিয়ে আছে অনেক। এবং এটার প্রমাণ আপনি আরো পাবেন। নির্বাচনের আর কয়দিন আছে? 12 দিন। তো এই 12 দিন এর মধ্যে এত কথা তো থাকার কথা না। যদি তারা কনফিডেন্ট হতো, তাদের নির্বাচন তো তারা করছে না ঠিক মতো, তাদের সকল টেনশন, সকল আকর্ষণ, সকল দৃষ্টি হচ্ছে আওয়ামী লীগের দিকে। আওয়ামী লীগ কি বলছে, বঙ্গবন্ধু কন্যা কি বলছে। কারণ আন্তর্জাতিক মহলে কিন্তু এখন আলোচিত বঙ্গবন্ধু কন্যার ইন্টারভিউ, এবং আমাদের 23 তারিখে দিল্লির সেই আন্তর্জাতিক সাংবাদিকদের সাথে যে মত বিনিময়, তার মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশের প্রকৃত সত্যটা এখন সকলেই জানে। করবেন কিসের জন্য না ভোট করবেন এটা সংসদে পাশ হইতে হবে। এই যে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে স্বাধীন মালিক যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, স্বাধীন মালিক আমাদের টিচার ছিলেন। পরবর্তীতে উনি রাশিয়াতে পিএইচডি করতে গেলেন, তারপরে আমরা এদিকে পাশ করে বেরিয়ে গেল। উনি একজন ভালো আইনজীবী, কনস্টিটিউশন সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। যদিও সে আমার দলের না বা আমার দলের এগেনিস্টে হোক, কোনো ব্যাপার না, কিন্তু সে ভালো জ্ঞান রাখে এবং সংবিধান সম্পর্কে 2-4টে কথা বলেন। তিনি বললেন যে সম্পূর্ণভাবে এই যে সংবিধানের আলোকে এই গণভোটটি হচ্ছে সম্পূর্ণ সংবিধান পরিপন্থী, অর্থাৎ সংবিধানে এটার বিধান নেই। তো কি করে আপনি গণভোট করলেন? আপনি শপথ নিলেন, এই সরকারটি শপথ নিল সংবিধান অনুসারে।
রাষ্ট্রপতির, যদিও সেই শপথটা আমাদের কাছে মনে হচ্ছে যে সেটাও সে ইয়ে করেছে, মানে সংবিধানকে পাশ কাটিয়ে শেখ হাসিনা পদত্যাগ করেননি, অথচ তারা কোন ফরমান বলে শেখ হাসিনাকে দেখালেন তিনি পদত্যাগ করেছেন, সেটিও অন্যায় করেছে। তারপর রাষ্ট্র মিস ইনফর্ম টু দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। এই মিস ইনফর্ম, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে মাঝখানে, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন যেই কথাটি এখন বলছে আচরণবিধি লঙ্ঘনের কথা, তো ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে তার উপদেষ্টা পরিষদ কিংবা উপদেষ্টা পরিষদের বাইরে যারা আছেন তারা তো সবাই খুবই জানেওয়ালা মানুষ, অর্থাৎ তারা খুবই উচ্চ শিক্ষিত, মানে একদম শিক্ষার শিখরে সবাই ছিলেন সব উপদেষ্টারা। এটা নিয়ে তো কোনো বিতর্ক নাই যে তারা যে শিক্ষিত, এটি নিয়ে তো কারো কোনো বিতর্ক থাকার কথা না। তারা কি এই আইন জানেন না? এমনকি বদিউল আলম মজুমদার তার উপদেষ্টা, মানে চেয়ারম্যান নির্বাচন সংস্কার কমিশনের, তারা তো সবসময় এইসব নিয়ে কথা বলেছেন। তারা কেন হা ভোটের পক্ষে তারা প্রচারণায় নামলেন এবং সরকারের এত প্রায় 200 কোটি টাকার মতো বরাদ্দ করে খরচ করে তারা এখন নির্বাচন কমিশন তাদেরই নিয়োগপ্রাপ্ত, এখন কেন এই কথা উঠলো? দেখুন, কিছুদিন আগে আমাদের এই আইন উপদেষ্টা একটা ফরমান দিলেন এবং ফতুয়া দিলেন যে যারা ক্ষমতায় আছে এই সরকার হা ভোটের পক্ষে বলতে পারবে। অর্থাৎ এই যে ইসরে পাকা একটা গারল বুদ্ধিজীবী বাংলাদেশের, মানে কি বলবো, বাংলাদেশটাকে প্রথম যদি নষ্ট মানুষ হয় ইউনূস, দ্বিতীয় নষ্ট মানুষ হচ্ছে এই আসিফ নজরুল। এই তিনি একটা ফরমান দিলেন যে এরা প্রচার করতে পারবে, কিন্তু নির্বাচন কমিশন এখন বলতেছে যে তারা এটা প্রচার করতে পারে না, তারা টাকা পয়সা ক্ষয় করেছে এবং প্রত্যেকটা উপদেষ্টা এই আকামগুলো করেছে। এখন আমার অনুরোধ হলো যে নির্বাচন কমিশন তাদের কি শাস্তি দেবেন, এবং তাদের শাস্তি হওয়া দরকার, কিন্তু এই প্যানালাইজ করার অধিকার কি নির্বাচন কমিশনের আছে কিনা এটা আমার জানতে ইচ্ছা করে। তারা যে অন্যায় কাজটা করেছে, অপরাধ করেছে আইনগতভাবে, সাংবিধানিকভাবে, সুতরাং এরা এখন এই কারণে শাস্তিযোগ্য অপরাধ করেছে। এই অপরাধের শাস্তিটা আমি মনে করি যে মানে এই যে সরকার তার নিজেকেই নিজের শাস্তি দেওয়া উচিত। তো আমরা মনে করি যে বর্তমান বাংলাদেশে আইনের কোনো শাসন নাই বলা চলে। এবং এই যে কিছুক্ষণ আগে আমি অ্যামনিস্টি ইন্টারন্যাশনালের একটা লেখা দেখতেছিলাম যে এই যে আমাদের নির্বাচন নিয়ে তারা বলছে যে বাংলাদেশ অ্যামনিস্টি চিফ কলস ফর হিউম্যান রাইটস গ্যারান্টিজ ডিউরিং ইলেকশন পিরিয়ড ইন ওপেন লেটার টু মিস্টার ইউনূস। অর্থাৎ মানব অধিকারই নাই। অধিকার কি? মানুষের যে কোনো অধিকার আছে বাংলাদেশ দেখলে এটা প্রমাণিত হয় নাই। যেখানে জেলখানায় মানুষ মারা যাচ্ছে, নদীতে লাশের বহর পাওয়া যাচ্ছে। এই যে যারা নির্বাচন করতেছে তাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা নির্বাচিত হয়ে কি করবেন? কোন ঘোড়ার আন্ডা আপনারা করবেন? আপনারা শেখ হাসিনা চলে যাওয়ার পরে 2,40,000 বাড়ি আপনারা লুট করলেন, পোড়াইয়া দিলেন। তারপরে আপনি এখানে সেখানে মানুষকে মব জাস্টিস করে, মব ভায়োলেন্স করে তাদেরকে মেরে ফেলতেছেন। তো আপনারা নির্বাচনের পরে সেটার কি লাইসেন্স চান যে আপনারা নির্দ্বিধায় মানুষ মারতে পারবেন? সুতরাং আজকে নির্বাচন কমিশনার উনি হচ্ছেন নাটের গুরু। আওয়ামী লীগ নিবন্ধিত একটি দল, সে নিবন্ধন বাতিল হয় না, তার অ্যাক্টিভিটিস বন্ধ হয়েছে। তাকে কি করে তার নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য আপনি আপনার তাদের নির্বাচনী নৌকা, সেই নৌকা আপনি ব্যালট পেপারে রাখলেন না, আওয়ামী লীগকে আপনি নির্বাচন করার জন্য আমন্ত্রণ জানালেন না, আপনি কোন আইনে? আওয়ামী লীগ তো নিবন্ধিত একটি দল এবং সেই নিবন্ধন বাতিল করা হয় নাই, তার অ্যাক্টিভিটিস আপনি বাতিল করেছেন। তাকে নির্বাচনে অংশ 50% মানুষের ভোটাধিকার বঞ্চিত করে কি করে আপনি নির্বাচন করবেন? এবং এই নির্বাচন কমিশনার কি আসলে উনি ঠিক আছেন? উনি কি জাস্টিফাই করেছেন? আওয়ামী লীগের, আমি আবার বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন তো বাতিল হয়নি, তার অ্যাক্টিভিটিস আপনি বন্ধ করেছেন, তাহলে তাকে নির্বাচন করতে দিবেন না কেন? কোন আইনে তাকে নির্বাচন থেকে দূরে রেখেছেন আমাকে দেখান।
সুতরাং এগুলির কোনো জবাবই নাই। জোর করে থাকে এই যে গণভোটটি সাংবিধানিক, বারবার আমরা বলছি এটি সাংবিধানিকভাবে অবৈধ, তারপর আপনি গণভোটে হানা ভোটের জন্য একটা জিকির তুলেছেন, নিজেদের বাঁচানোর জন্য, দেশকে ধ্বংস করার জন্য, উল্টো রথে দেশকে চালানোর জন্য আপনি গণভোটটা চালু করেছেন। এটা কি? সুতরাং আপনি কি মনে করেন না যে আপনার আইন আপনাকে ঘিরে ধরবে? সুতরাং আজকে স্পষ্ট কথা যে আমরা বলতে চাই যে এই যে ইউনূস সাহেব এতদিন যে প্রচার প্রপাগান্ডা করলেন হা ভোটের জন্য, তার এই শাস্তিটা দেওয়ার জন্য এবং তাকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আমরা সিআইসি কে অনুরোধ করছি। ধন্যবাদ। কিন্তু এই সিসি তো তার নিয়োগপ্রাপ্ত সিসি এবং এখন যারা আছেন সব তাদের লোকজন, তারা কি এটি করবে? তারা করলে তো যখন প্রায় 1 মাস, তারা 1 মাসের মতো তারা ডক্টর ইউনূস সহ তার প্রচারণা চালিয়েছে হা ভোটের জন্য প্রকাশ্যে, এবং বলা হয়েছে যে হা ভোট না দিলে উপদেষ্টারা পর্যন্ত বলেছেন বিভিন্ন দেশে জেলায় জেলায় ঘুরে মিটিং করে সেখানে প্রশাসনের লোকজন জড়ো করে, তখন নির্বাচন কমিশন কি করেছে সেগুলো কি তারা দেখে নাই? তারা তো তখন তাইলে বন্ধ করতে পারতো, সেটা কেন তারা করেনি? মারুফ ভাই, আমি জানি না আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা। জি। আমি আপনাকে শুনতে পাচ্ছি না, এবং আপনার প্রশ্নটিকে আমি এখনো বুঝতে পারিনি। আমি পুনরায় বলুন, আপনি আপনার কি শব্দ শোনা আমি যাচ্ছে? শুনতে পাচ্ছি না। এখন শোনা যাচ্ছে? আপনি কি আমার কথা এখন শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে? আপনি